হচ্ছে ঘাসফড়িংয়ের উপর, ঘাসফড়িং 04, যে ঘাসফড়িংয়ের আমরা আজকে চতুর্থ লাইভ সেশন, যেখানে আমরা ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র নিয়ে পড়ালেখা করব, বা ঘাসফড়িংয়ের আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে পড়ালেখা করব, যে ঘাসফড়িংয়ের মতো একটা প্রাণী, সেই প্রাণীটা কিভাবে খাবার দাবার গ্রহণ করে এবং কিভাবে সে খাওয়া দাওয়া করে, সেটা নিয়ে আজকে আমাদের সেকেন্ড লেকচার। চিন্তা করে দেখো, মানুষের খাবার দাবার নিয়েও আমাদের চিন্তা করা লাগে, ঘাসফড়িংয়ের খাবার দাবার নিয়েও চিন্তা করা লাগে, যে আমরা আছি এক মহাবিপদে, সবাইকে নিয়ে আমাদের জানা লাগে, ঘাসফড়িং নিয়েও জানবো, মানুষ নিয়েও জানবো, সব কিছু নিয়েই জানতে হবে। ঘাসফড়িংকে আমাদের নিয়ে জানাশোনা করে, এত পড়ালেখা করে, আমাদের তো দুনিয়ার পড়ালেখা। আচ্ছা আসো, তো যেটা আমরা লাস্ট দিন পড়েছি, আমরা একটু রিক্যাপ করি, 2 মিনিট রিক্যাপ করে হচ্ছে যে আমরা আবার সামনের দিকে যাই। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা 2টা পার্ট বলি। একটাকে আমরা বলি হচ্ছে যে এলিমেন্টারি ক্যানেল রয়েছে আমাদের, এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালী। তো তোমরা হচ্ছে যে যারা আমার লেখা দেখতে অনেকে সমস্যা হয়, যে আমার লেখা নাকি ছোটো ছোটো তোমরা দেখতে পারো না, তো তোমরা একটু ভিডিওটাকে মানে মোবাইলটাকে তোমরা একটু হচ্ছে ল্যান্ডস্কেপ মুডে নিয়ে তারপর হচ্ছে কমেন্টটাকে সরিয়ে দেখো, তাহলে হচ্ছে যে তোমরা ভালো মতো দেখতে পাবে। তো আমরা একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, যা বা বাংলায় আমরা যাকে বলি হচ্ছে পৌষ্টিক নালী। এখনও আমাদের ভিডিওতে 100 জন মানুষ হয় নাই, তোমরা এখনও শেয়ার করো নাই, বন্ধুদের যুক্ত করো নাই। আর একটাকে আমি বলি আমরা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো আমাদের যে পৌষ্টিক নালীর এলিমেন্টারি ক্যানেল রয়েছে, তার মধ্যে আমাদের 3টা পার্ট রয়েছে। কয়টা পার্ট? 3টা পার্ট। একটাকে বলি আমরা হচ্ছে যে স্টমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, স্টমোডিয়াম বা এটাকে আমরা কি বলি? অগ্রপৌষ্টিক নালী, স্টমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী। তারপর আমরা কি বলি? তারপরের অংশের নাম বলি আমরা মেসেন্টেরন। নাম কি? মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী, মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী। তারপরে অংশের নাম হচ্ছে প্রোক্টোডিয়াম। লাস্ট যে পার্টটা রয়েছে তার নাম হচ্ছে প্রোক্টোডিয়াম, বা এটাকে আমরা কি বলি? পশ্চাৎ পৌষ্টিক নালী। অলরেডি আমরা এই জিনিস পড়ে এসেছি, তোমরা যারা লাস্ট লাইভ সেশন করেছো তোমরা এই জিনিসটা পারো, যে পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে আমাদের হচ্ছে 3টা পৌষ্টিক নালী রয়েছে, বা পৌষ্টিক নালীকে আমরা 3টা পার্টসে ডিভাইড করতে পারি, যে অগ্র, মধ্য, পশ্চাৎ। আর ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আমাদের কি কি রয়েছে? ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আমরা 3টা অংশ দেখতে পাই। একটাকে আমরা বলি লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, যে আমাদের লালা গ্রন্থি কয় জোড়া থাকে আর হেপাটিক সিকা কয় জোড়া থাকে। ঠিক আছে, আমাদের না, সরি, ঘাসফড়িংয়ের লালা গ্রন্থি কয় জোড়া থাকে আর হেপাটিক সিকা কয় জোড়া থাকে। লালা গ্রন্থি কয় জোড়া, হেপাটিক সিকা কয় জোড়া। আর আরেকটা থাকে হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ, মেসেন্টেরনের অন্ত আবরণ। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ঘাসফড়িংয়ের মধ্যে আমরা দেখতে পাই, যে ওদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এই নালীগুলো এবং এই গ্রন্থিগুলো নিয়ে এই ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি। আমি কি ভুল জায়গা থেকে আজকে লাইভে চলে আসলাম, নাকি ঠিক জায়গা থেকেই লাইভে এসেছি? যে এত মানুষ কম কেন আজকে লাইভে? জাস্ট 88, জাস্ট 88। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, যে কেউ কেউ 3 জোড়া বলছো। না, লালা গ্রন্থি 3 জোড়া না, লালা গ্রন্থি 1 জোড়া থাকে, আর হেপাটিক সিকা হচ্ছে আমাদের 3 জোড়া থাকে। লালা গ্রন্থি 1 জোড়া অ্যান্ড হেপাটিক সিকা 6 জোড়া। কেউ বলছো যে লালা গ্রন্থি হচ্ছে যে 3 জোড়া। নো, লালা গ্রন্থি আমাদের 1 জোড়াই থাকে। লালা গ্রন্থি আমাদের কয় জোড়া? 1 পেয়ার, 1 জোড়া। আর হেপাটিক সিকা আমাদের কয় জোড়া থাকে? হেপাটিক সিকা থাকে আমাদের 6 জোড়া বা 12টা।
আর এই যে আমাদের লালা গ্রন্থি আছে এক জোড়া বা দুইটা থাকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাথমিক কথাবার্তা। আমরা লাস্ট ক্লাসে স্টমোডিয়াম নিয়ে আমরা পড়াশোনা করে ফেলেছি, আমরা আজকে পড়াশোনা স্টার্টই করবো আমাদের মেসেন্টেরন থেকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে একটু বলে নিই। তো আমরা জানি যে আমরা যে প্রাণীরা রয়েছি, যে আমাদের প্রাণী জগতে যে পর্ব রয়েছে, প্রাণী জগতে প্রথম যে পর্বটা এসেছিল সেই পর্বের নাম ছিল পরিফেরা। প্রাণী জগতে প্রথম পর্বের নাম পরিফেরা। পরিফেরার পরবর্তী যে পর্ব এসেছে সেটার নাম ছিল নিডারিয়া। প্রথম পর্বের নাম পরিফেরা, পরিফেরার পরবর্তী যে পর্ব ছিল তার নাম ছিল নিডারিয়া। সো নিডারিয়া পর্বের যে প্রাণীরা রয়েছে, নিডারিয়া পর্বের প্রাণীরা ছিল দ্বিভ্রূণস্তরীয়। নিডারিয়া পর্বের প্রাণীরা কি ছিল? নিডারিয়া পর্বের প্রাণীরা ছিল দ্বিভ্রূণ স্তরীয়, তাদের দুইটা ভ্রূণস্তর ছিল। যে আমরা জানি যে নর্মালি আমাদের একটা প্রাণী কোষ বা আমরা একটা প্রাণী তিনটা ভ্রূণস্তর থেকে তৈরি হয়। ভ্রূণস্তর বা জার্ম লেয়ার বলতে আসলে কি বোঝায়? ভ্রূণস্তর বা জার্ম লেয়ার আমি জাস্ট তোমাদের নর্মাল ছবি এঁকে দেখাচ্ছি, এরকম ভালো ছবি হয়তো আঁকতে পারবো না এখন। যে আমাদের ভ্রূণস্তর বা জার্ম লেয়ার বলতে বোঝায় কি? ভ্রূণস্তর বা জার্ম লেয়ার বলতে বোঝায় যেই স্তর থেকে একটা প্রাণীতে পরবর্তীতে কোনো কোষ তৈরি হবে। অবশ্যই কোনো কোষ তৈরি হতে হবে প্রাণীতে, সেই স্তর থেকে। সেই স্তরকে আমরা কি বলি? সেই স্তরকে আমরা বলি ভ্রূণস্তর বা জার্ম লেয়ার। তা আমাদের নর্মাল একটা প্রাণীর মধ্যে তিনটা জার্ম লেয়ার থাকে। এটার নাম কি? এটার একটাকে আমরা বলি একটোডার্ম। একটাকে কি বলি আমরা? একটোডার্ম। মাঝখানটাকে আমরা বলি মেসোডার্ম, আর লাস্টেরটাকে আমরা বলি এন্ডোডার্ম। তো আমাদের তিনটা স্তর থাকে, ভ্রূণস্তর থাকে। যে তিনটা লেয়ার থেকে আমাদের কি হতে পারে? এই একটোডার্ম থেকে কিছু অঙ্গ তৈরি হবে, মেসোডার্ম থেকে কিছু অংশ তৈরি হবে, এন্ডোডার্ম থেকে কিছু অঙ্গের কিছু অংশ তৈরি হবে। সো নর্মালি আমাদের নিডারিয়া পর্ব ছাড়া যত পর্ব রয়েছে, নিডারিয়া পরবর্তী যত পর্ব রয়েছে, প্ল্যাটিহেলমিনথেস টু কর্ডাটা, যে আমাদের মেজর যে ফাইলামগুলা, নিডারিয়ার পরবর্তী যত পর্ব আছে সকল পর্বের মধ্যে আমরা তিনটা ভ্রূণস্তর দেখতে পাই। নিডারিয়া যে পর্বটা আছে, নিডারিয়া পর্বটার মধ্যে এই মেসোডার্মটা থাকে না। নিডারিয়া পর্বের প্রাণীতে এই মেসোডার্মের পরিবর্তে কি থাকে? মেসোগ্লিয়া থাকে, মেসোগ্লিয়া থাকে। তা এখন আমাকে অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে যে ভাইয়া এখানে তো মেসোগ্লিয়া নামে একটা স্তর রয়েছে, তো এটাকে কেন আমরা ভ্রূণস্তর বা জার্ম লেয়ার বলতে পারি না? যে না, এটাও তো একটা মেসোগ্লিয়া, এখানেও হচ্ছে যে আমাদের এটা আমাদের একটা সংযোগ, মানে দুইটা লেয়ার। এটা হচ্ছে লাইক আমরা মানে হচ্ছে যে অনেকে খায় যে রুটির মাঝখানে জেলি দেয়, যে এখানে একটা পাউরুটি, এখানে একটা জেলি দেয়, জেলি দিয়ে তার উপর একটা পাউরুটি দেয়, দিয়ে তারপর অম করে চাবায় খায়। সো এইরকম এই মেসোগ্লিয়াটাও কিন্তু এই একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝামাঝি একটা স্তর, যেটা একটোডার্ম এন্ডোডার্মকে সংযুক্ত রাখছে। এবং এইটা থেকে পরবর্তীতে কিছু তৈরি হয় না। মেইন কনসেপ্ট হচ্ছে ভ্রূণস্তর থেকে অবশ্যই কিছু তৈরি হতে হবে। তোমরা যখন হচ্ছে জুলজি নবম অধ্যায় পড়বে, জুলজি নবম অধ্যায়ের নাম হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, সে অধ্যায় পড়তে গেলে দেখবে কি আমরা এই একটোডার্ম থেকে কি তৈরি হয়, এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়, মেসোডার্ম থেকে কি তৈরি হয়, এগুলো নিয়ে খুব বদার্ড, যে একটোডার্ম থেকে কি তৈরি হচ্ছে, এন্ডোডার্ম থেকে কি তৈরি হচ্ছে, মেসোডার্ম থেকে কি তৈরি হচ্ছে। সো এখানেও আমাদের দেখা যায় যে এই যে আমাদের স্টমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী আছে, লেখা কি ব্লার হয়ে আছে? ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোর মধ্যে আমরা দেখতে পাই কি আমাদের এই যে স্টমোডিয়াম অ্যান্ড প্রোক্টোডিয়াম, স্টমোডিয়াম অ্যান্ড প্রোক্টোডিয়াম, এই দুইটা আমাদের একটোডার্ম থেকে সৃষ্টি হয়। কোথা থেকে তৈরি হয়? এই দুইটা আমাদের একটোডার্ম থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? একটোডার্ম থেকে তৈরি হয়। একটোডার্ম থেকে স্টমোডিয়াম অ্যান্ড প্রোক্টোডিয়াম, এই দুইটা লেয়ার আমাদের, এই দুইটা স্তর একটোডার্ম থেকে আসে। এই দুইটা স্তর কোথা থেকে আসে? একটোডার্ম থেকে আসে। আর যে মেসেন্টেরন মাঝখানের যে অংশটা রয়েছে, এই মাঝখানের অংশটা কোথা থেকে আসবে? মেসেন্টেরনের আছে, মেসোডার্মে আছে, এইভাবে কনসেপ্ট মিলিয়ে কি আমরা মেসোডার্ম বলে দিব? না, এটা মেসোডার্ম থেকে আসে না, এটা ভ্রূণের এন্ডোডার্ম থেকে আসে। এটা কোথা থেকে আসে? এন্ডোডার্ম লেয়ার থেকে আসে। ঠিক আছে, তাহলে এদের পৌষ্টিকতন্ত্রের কোনো অংশই কিন্তু মেসোডার্ম থেকে আসছে না। এদের পৌষ্টিকতন্ত্র স্টমোডিয়াম অ্যান্ড প্রোক্টোডিয়াম, এই দুইটা পার্ট কোথা থেকে আসছে? ভ্রূণের একটোডার্ম থেকে আসছে। আর মেসেন্টেরন কোথা থেকে আসছে? এন্ডোডার্ম থেকে আসছে। আবার উই থিওরিতে যে না, মেসেন্টেরনে আছে, মেসোডার্মে আছে। সো বসায় দাও,
মেসোডার্ম না, এটা মেসোডার্ম না, এটা কোথা থেকে আসে? ভ্রূণের এন্ডোডার্ম থেকে আসে। সো চলো এবার হচ্ছে আমরা মেসেন্টেরন নিয়ে একটু বিস্তারিত জানাশোনা করবো, যে মেসেন্টেরন নিয়ে আমাদের কিছু কথাবার্তা জানা লাগবে, কারণ আমরা বাকি জিনিসগুলো পড়েছি। এখন আমরা মেসেন্টেরন নিয়ে একটু জানাশোনা করার চেষ্টা করি বাকি অংশগুলো নিয়ে, যে মেসেন্টেরনের মধ্যে কী কী পার্টস রয়েছে এবং মেসেন্টেরনের কাজ আসলে আমাদের কী কী। চলো মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী নিয়ে আমরা একটু নলেজ বিল্ড করার চেষ্টা করি আমাদের। দেখো মেসেন্টেরনের প্রথমেই আমাদের নাম জানতে হবে, কি কি নাম আছে। মেসেন্টেরনের প্রথম নাম হচ্ছে যে আমরা মেসেন্টেরন বা একে আমরা বলি মধ্যপৌষ্টিক নালী, যে আমাদের যে পৌষ্টিক নালী রয়েছে, এলিমেন্টারি যে ক্যানেল রয়েছে, সেই এলিমেন্টারি ক্যানেলের মাঝখানের অংশটা হচ্ছে মেসেন্টেরন। এবং হচ্ছে মেসেন্টেরনকে এছাড়াও আমরা ডাকতে পারি যে মিড গাট, যেহেতু মাঝে রয়েছে দ্যাটস ওয়াই আমি কি বলতে পারি মিড গাট। বা মেসেন্টেরনটা আমাদের মানবদেহের পাকস্থলীর সাথে খুব ভালো সংযোগ রক্ষা করে, বা পাকস্থলী যেমন কাজ করে মেসেন্টেরনেও আমরা সেরকম কাজ দেখতে পাই কিছুটা, মানে গঠনগত দিক থেকে এবং কার্যগত দিক থেকে মিল রয়েছে। এই জন্য আমরা এই মেসেন্টেরনকে আমরা কি বলি, এই জন্য আমরা এই মেসেন্টেরনকে আমরা আরেকটা নামে ডাকি, সেটি হচ্ছে যে স্টমাক নামে ডাকি। মেসেন্টেরনকে আমরা কি নামে ডাকি? মেসেন্টেরনকে আমরা স্টমাক নামে ডাকি। তো তাহলে আমাদের মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী বা মিডগাট বা স্টমাক, অনেকগুলো নামে আমরা তাহলে ডাকতে পারছি, যে মেসেন্টেরন, মধ্যপৌষ্টিক নালী, মিডগাট, স্টমাক, এই অনেকগুলো নামে হচ্ছে যে আমরা এই মেসেন্টেরনকে ডাকতে পারি। সো এই মেসেন্টেরনের মধ্যে তাহলে আমাদের প্রথম কথা আমরা যেটা অলরেডি জেনে এসেছি, মেসেন্টেরনটা আমাদের ভ্রূণের কোন লেয়ার থেকে তৈরি হয়? ভ্রূণের এন্ডোডার্ম থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? ভ্রূণের এন্ডোডার্ম থেকে তৈরি হয়। দেখা যায় তারা আমাদের ভ্রূণের এন্ডোডার্ম যে লেয়ার রয়েছে, সেই এন্ডোডার্ম লেয়ার থেকে এই মেসেন্টেরনটা আমাদের তৈরি হচ্ছে। তাহলে মেসেন্টেরন কোন লেয়ার থেকে আসে? ভ্রূণের এন্ডোডার্ম থেকে আমাদের মেসেন্টেরনটা চলে আসে। এবং মেসেন্টেরনটা আমাদের কোন অংশের পরেই মেসেন্টেরন রয়েছে? মেসেন্টেরনটা আমাদের জাস্ট গিজার্ডের পরবর্তী যে অংশ, আমরা লাস্ট দিন ছবিতে তোমাদের দেখিয়েছিলাম যে গিজার্ডের পরবর্তী যে অংশ, সেই গিজার্ডের পরবর্তী অংশের নাম মেসেন্টেরন। তো দেখা যায় যে তাহলে আমরা এরা কাদের পরবর্তী অংশ? গিজার্ড বা গিজার্ডের আরেকটা নাম ছিল, বলতে পারবা কেউ আমাকে কমেন্টে? গিজার্ডের আরেকটা নাম কি? মেসেন্টেরনের উপর ভিত্তি করে গিজার্ডের একটা নাম ছিল। মেসেন্টেরনটা দেখতে তো পেটের মতো বা বেলির মতো, মেসেন্টেরনটা দেখতে কি পেট বা বেলির মতো, স্টমাকের মতো এটা, ঠিক আছে? স্টমাক মানে পেট, আমরা আমাদের পেটের যে রিজনটা বলি এটা মেইনলি স্টমাককে ইন্ডিকেট করে। তো এই মেসেন্টেরনটা আমাদের বেলির মতো, সো এই জন্য এর আর একটা নাম ছিল যে বেলির আগে, নাম কি ছিল? প্রোভেন্ট্রিকুলাস। গিজার্ডের আরেকটা নাম কি? প্রোভেন্ট্রিকুলাস। প্রো মানে কি? প্রো মানে আগে, ভেন্ট্রিকুলাস মানে কি? বেলির আগে। দেখা যায় আমাদের এটা কি? বেলি সদৃশ। সো এই বেলির আগে যে অংশটা থাকে তাকে আমরা বলি প্রোভেন্ট্রিকুলাস। সো গিজার্ড বা হচ্ছে যে আমাদের যে প্রোভেন্ট্রিকুলাসের পরবর্তী অংশ, ঠিক আছে? যে গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাসের পরবর্তী যে অংশ থাকে তাকে বলি আমরা মেসেন্টেরন বলি। এখন এই মেসেন্টেরনের উপর একটা পর্দা থাকে, মেসেন্টেরনের একটা পর্দা থাকে। দেখা যায় এই যে মেসেন্টেরনের পর্দা থাকে, সেই পর্দাটা সকলের মতো হয় না। দেখা যায় আমাদের যে স্টমোডিয়াম রয়েছে, আমাদের যে প্রোক্টোডিয়াম রয়েছে, স্টমোডিয়াম প্রোক্টোডিয়ামের নির্দিষ্ট একটা পর্দা থাকে। স্টমোডিয়াম প্রোক্টোডিয়ামের মধ্যে একটা কাইটিন নির্মিত আবরণ থাকে। কি নির্মিত আবরণ থাকে? কাইটিন নির্মিত একটা শক্ত পুরু আবরণ থাকে এই স্টমোডিয়াম প্রোক্টোডিয়াম। বাট মেসেন্টেরনের যে পর্দাটা থাকে এটা একটা রূপান্তরিত পর্দা থাকে। মেসেন্টেরনের যে পর্দা সেটাকে বলা হয় পেরিট্রফিক পর্দা। মেসেন্টেরনের পর্দাটাকে কি বলে? পেরি মানে চারপাশ, যেমন হৃৎপিণ্ডের যে আবরণ রয়েছে তার নাম কি? পেরিকার্ডিয়াম। মানে কি? হৃৎপিণ্ডকে চারপাশে যে কার্ডিয়াম রয়েছে সেই কার্ডিয়ামকে চারপাশ থেকে বেষ্টন করে আছে। সকলে কি ঘুমাচ্ছে? আমি একটা ব্যাপার বুঝলাম না, যে লাইভ সেশন তাহলে তো নেওয়ার দরকার নেই, মানুষ যদি লাইভ না করে, যদি হচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের রেকর্ডেড ক্লাস করতেই হ্যাপি থাকে, দেন আমার তো হচ্ছে যে এই টাইমে লাইভ ক্লাস নেওয়ার দরকার নেই, আমি রেকর্ডেড ক্লাস আপলোড করে দিব, তাইলে রেকর্ড করে ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে দিব। লাইভ সেশন নেওয়ার কারণটাই তো হচ্ছে ইন্টারাকশন করা, যে এটা তো লাইভে কেউ নাই, জাস্ট 75 প্রেজেন্ট, মানে 75 জন আছে জাস্ট লাইভে।
দেখো তো এই মেসেন্টেরনের পর্দা যেটা তাকে আমরা বলি পেরিট্রফিক পর্দা, তাকে আমরা কি বলি? পেরিট্রফিক পর্দা বলি। মেসেন্টেরনের যে পর্দাটা রয়েছে সেই পর্দাটাকে কি বলি আমরা? পেরিট্রফিক পর্দা। পেরি মানে কি চারপাশ থেকে আবরণ করে রয়েছে, এই পর্দাটাকে আমরা নাম কি দিয়েছি? পর্দার নাম দিয়েছি আমরা পেরিট্রফিক পর্দা। এই পর্দাটার নাম কি? এই পর্দাটার নাম হচ্ছে পেরিট্রফিক নামক একটা পর্দা থাকে। আচ্ছা, মোবাইল পেয়ে গেছি, এখন তোমাদের কমেন্ট আমি পড়তে পারবো বা তোমাদের আমি কিছু জিজ্ঞাসা করতে পারবো, তোমরাও আমাকে যা জিজ্ঞাসা করবে সেটার উত্তর আমি দিতে পারবো। ওয়েট এ মিনিট। ওকে, আচ্ছা তোমরা একটু ভিডিওটা শেয়ার দাও না, মাত্র 17 জন শেয়ার দিছো, 70 জন লাইভে আছো, 70 জন শেয়ার দাও, ভিডিওটা শেয়ার করে দাও, যারা উপস্থিত আছো তারা ভিডিওটা শেয়ার করে দাও। তো ধরো মেসেন্টেরনটা এরকম একটা নালী, ঠিক আছে? ধরো এটা মেসেন্টেরন, জাস্ট আমরা ইনিশিয়ালি একটা বোঝার জন্য আঁকলাম যে এটা আমাদের মেসেন্টেরন। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের মেসেন্টেরন, এটা হচ্ছে আমাদের মেসেন্টেরন, এটা হচ্ছে আমাদের মেসেন্টেরন। এই মেসেন্টেরনের অগ্র আর পশ্চাৎ দুইটা অংশই, এই জায়গায়ও মেসেন্টেরনের এই জায়গাটার মধ্যে একটা পেশি বলয় বা স্ফিংটার থাকবে, মেসেন্টেরনের এই জায়গাটায়ও একটা পেশি বলয় বা স্ফিংটার থাকবে। তো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরো এইটা বা এইটা, দুইটা জায়গাকেই আমরা কি বলি? এই দুইটা জায়গাকে আমরা বলি স্ফিংটার। দুইটা জায়গাকে আমরা কি বলি? দুইটা জায়গাকেই বলি আমরা স্ফিংটার। তো দেখা যায় এই মেসেন্টেরনের অগ্র এবং পশ্চাৎ দুইটা জায়গায় আমাদের কি থাকে? স্ফিংটার থাকে। স্ফিংটার বা পেশি বলয়। স্ফিংটার বা পেশি বলয়ের কাজটা আসলে কি? স্ফিংটার বা পেশি বলয়ের কাজটা হচ্ছে এই যে মেসেন্টেরনের মধ্য দিয়ে, মানে স্কোয়াইটলি কপাটিকার মতো কাজ করে, যে খাবারটা আসবে নিচে, যে আসবে সেই নিচে আসা খাবারটাকে আর উপরে যেতে দিবে না, আবার এই খাবারটা যে নিচে নামবে সেই নিচে নামা খাবারটাকে উপরে উঠতে দিবে না। সো এটি স্ফিংটারের মতো কাজ করে। সো এই মেসেন্টেরনের অগ্র এবং পশ্চাৎ দুইটা জায়গায় আমাদের কি রয়েছে? দুইটা জায়গায় আমাদের স্ফিংটার রয়েছে। মেসেন্টেরনের অগ্র এবং পশ্চাৎ দুইটা জায়গায় আমাদের কি থাকে? স্ফিংটার থাকে, স্ফিংটার বা পেশি বলয়। সো মেসেন্টেরনের মধ্যে আমাদের এর অগ্র অংশ বলি আর পশ্চাৎ অংশ বলি, দুইটা জায়গায় আমাদের কি রয়েছে? দুইটা জায়গায় আমাদের হচ্ছে স্ফিংটার থাকে, স্ফিংটার বা পেশি বলয়। স্ফিংটার বা পেশি বলয়। কেন পেশি বলয় বলা হচ্ছে জায়গাটাকে? কারণ এই যে জায়গায় যে পেশি বা মাসেলটা থাকে, সেই মাসেলটা মিলে এরকম একটা আবরণ তৈরি করছে, এই জন্য এটাকে কি বলছে? স্ফিংটার বা পেশি বলয় বলা হয়। এখন আমাদের এই যে এটা তো মেসেন্টেরন, এই মেসেন্টেরনের উপরের যে অংশটা ছিল, মেসেন্টেরনের উপরের অংশটার নাম আমরা দিয়েছিলাম কি? নাম ছিল আমাদের গিজার্ড। এই অংশের নাম ছিল কি? গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস। গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস, গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস। তো এই যে আমাদের গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস এবং মেসেন্টেরন, এই দুইটা জায়গার মাঝখানে এখানে আমাদের আঙ্গুলের মতো কিছু প্রবর্ধন ছিল। কিসের মতো প্রবর্ধন ছিল? আঙ্গুলের মতো, লাইক ফিঙ্গার শেপ কিছু প্রবর্ধন ছিল। তো এতটুকু যদি আমরা ভাগ করি, আচ্ছা এখন এই যে গিজার্ড এবং মেসেন্টেরন, এদের যে সংযোগ স্থলটা, যে জায়গাটায় গিজার্ড শেষ হয় মেসেন্টেরন শুরু হয়, এই যে সংযোগ স্থলটা, এটাকে বলা হয় কার্ডিয়া। গিজার্ড এবং মেসেন্টেরনের সংযোগ স্থলকে কি বলা হয়? কার্ডিয়া বলে। এটা আজমল স্যারের বই নেই, এটা আলিম স্যার, মাজেদা বেগম তাদের বই ইনফরমেশন, যে গিজার্ড এবং মেসেন্টেরন এদের সংযোগস্থলকে কি বলা হয়? এদের সংযোগস্থলকে বলা হয় কার্ডিয়া। গিজার্ড এবং মেসেন্টেরনের সংযোগস্থলকে কি বলা হয়? সংযোগস্থলকে বলা হয় কার্ডিয়া বলে, কার্ডিয়া। তো এই জায়গায় আমাদের দেখা যায় যে এরকম আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ থাকে। কিসের মতো অভিক্ষেপ থাকে? আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ থাকে। তো এখানে আমি 3টা দেখাচ্ছি, তো সামনের দিকে 6টা থাকে, পেছনের দিকে 6টা থাকে। তো মোট আমাদের এই যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ থাকে, সেই অভিক্ষেপগুলোকে আমরা কি বলি? সেই অভিক্ষেপগুলোকে বলি হেপাটিক সিকা। তোমাদের লাস্ট দিন আমি বলেছি যে কেন আমরা একে হেপাটিক সিকা বলি। আমরা একে হেপাটিক সিকা বলি কারণ এটা দেখতে লিভারের মতো, বা এদের দেখতে ইনিশিয়ালি আঙ্গুলের মতো মনে হয়েছে, বাট এদের যে গঠন, আকৃতি এবং হচ্ছে এদের যে রং, সেটা দেখে এটাকে লিভার লাইক লেগেছে, এজন্য একে হেপাটিক নাম দিয়েছে। এবং এটা যেহেতু আমাদের এই কোথায় মেসেন্টেরনে কিছু এনজাইম ক্ষরণ করে। মেসেন্টেরন মানে হচ্ছে আমাদের স্টমাক। মেসেন্টেরন মানে কি? মেসেন্টেরন মানে হচ্ছে আমাদের স্টমাকে কিছু এনজাইম ক্ষরণ করে। দ্যাটস ওয়াই একে আমরা কি বলি? দ্যাটস ওয়াই একে আমরা বলি গ্যাস্ট্রিক সিকা। এই জন্য আমরা একে কি বলি?
গ্যাস্ট্রিক সিকা বলি, কারণ স্টমাকের সাথে সবসময় একটা ওয়ার্ড যায়, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক। এটার কথা আমরা লাস্ট দিন বলেছি। তো তাহলে এই মেসেন্টেরনের ক্ষেত্রে দেখো একটা কথাই মাথায় মনে রাখবা, যেখান থেকে যদি একটা এমসিকিউ আসে সেটা হলেও আসবে যে মেসেন্টেরনে কয়টা হেপাটিক সিকা রয়েছে, 12টা 6 জোড়া, 12টা বা 6 জোড়া। এই লাইনটা অতি গুরুত্বপূর্ণ, মানে অতি গুরুত্বপূর্ণ কিছু যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এই গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা কয়টা থাকে, এই জিনিস মনে রাখা ফরজ, মানে হচ্ছে তা না থাকে এই কথা বলা উচিত না, এই জিনিস মনে রাখা মানে মাস্ট, যে মনে রাখতেই হবে যে তোমাদের গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা কয় জোড়া থাকে, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থাকে হচ্ছে 6 জোড়া, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থাকে কয় জোড়া, 6 জোড়া। তাহলে এখানে আমাদের কি 6 জোড়া হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা থাকে, 6 জোড়া হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা থাকে, ঠিক আছে। তাহলে আমাদের হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা কয় জোড়া থাকে, আমাদের 6 জোড়া হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের একটা মেসেন্টেরনের ছবি যদি আমি আঁকি, ধরো আমি একটা মেসেন্টেরনের ছবি আঁকলাম, ধরো গোল করি একটা মেসেন্টেরনের ছবি আঁকলাম, যে এটা গোল একটা মেসেন্টেরনের ছবি। এই যে মেসেন্টেরনের ছবি যদি আমি আঁকি, মেসেন্টেরনের মধ্যে এরকম মেসেন্টেরনের মধ্যে যে এপিথেলিয়াম থাকে, সেই এপিথেলিয়ামটা এরকম লম্বা লম্বা এপিথেলিয়াম হয়। তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারবে যে লম্বা লম্বা যে এপিথেলিয়ামগুলো আমি আঁকছি, এই এপিথেলিয়ামগুলোকে কোন ধরনের এপিথেলিয়াম বলে? এগুলো 9, 10-এও ছিল, এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন 9, 10-এও ছিল। আমি 9, 10 স্টুডেন্ট কিছুদিন পড়াইছি, সো আমি জানি যে এপিথেলিয়ামগুলো 9, 10-এও ছিল। সো এই যে লম্বা লম্বা যে এপিথেলিয়ামগুলো আছে, এই লম্বা লম্বা এপিথেলিয়ামগুলা বলতে আমাদের কোন ধরনের এপিথেলিয়াম বোঝায় বলো তো? এগুলো আমাদের কোন ধরনের এপিথেলিয়াম? বলে ফেলো কমেন্টে, যে এই যে এপিথেলিয়ামগুলো আমরা আঁকলাম এটা কোন ধরনের এপিথেলিয়াম। আমাদের এপিথেলিয়াম বা অন্ত আবরণীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাছের আইসের মতো দেখতে, মাছের আইসের মতো দেখতে যে এপিথেলিয়াম তাকে আমরা কি বলি? মাছের আইসের মতো দেখতে যে এপিথেলিয়াম তাকে আমরা আইসাকার এপিথেলিয়াম বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আইসাকার এপিথেলিয়াম। মাছের আইসের মতো দেখতে যে এপিথেলিয়াম তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আইসাকার এপিথেলিয়াম। যে আমাদের এপিথেলিয়ামের ক্ষেত্রে মনে রাখবো যে আমাদের 3 ধরনের এপিথেলিয়াম খুবই গুরুত্বপূর্ণ। একটাকে আমরা বলি হচ্ছে যে আইসাকার এপিথেলিয়াম, আইসাকার এপিথেলিয়াম। একটাকে আমরা বলি হচ্ছে কলামনার এপিথেলিয়াম, সরি আইসাকার, তারপর নাম হচ্ছে কিউবয়েডাল, কিউবয়েডাল বা ঘনকার আইসাকার, বা এটা ইংরেজি হচ্ছে স্কোয়ামাস। আরেকটা হচ্ছে আমাদের কলামনার বা স্তম্ভ আকৃতি। তো দেখো আইসাকার এপিথেলিয়াম যে রয়েছে, স্কোয়ামাস এপিথেলিয়ামটা দেখতে আমাদের কেমন? যে এরকম আইসাকার দেখতে, ধরো এমন মাছের আইসের মতো দেখতে, স্কোয়ামাস এপিথেলিয়াম। ঘনকার বা কিউবয়েডাল দেখতে এমন। কলামনার দেখতে হচ্ছে এরকম আকৃতি, লম্বা লম্বা আকৃতি, ঠিক আছে। এপিথেলিয়াম বোঝা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যখন মানবদেহ পড়বে, মানবদেহের ক্ষেত্রে যদি এপিথেলিয়াম কোথায় কোন ধরনের এপিথেলিয়াম আছে এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয় তখন ফাংশন বুঝতে কিন্তু প্রবলেম হয়। সো এই কলামনার এপিথেলিয়াম যে এখানে থাকবে, আমাদের এই কলামনার এপিথেলিয়াম যে জায়গায় থাকবে সে জায়গায় সেটা অলওয়েজ কোনো কিছু ক্ষরণের সাথে সংযুক্ত থাকবে, অলওয়েজ কিছু না কিছু ক্ষরণ করবে। তো কলামনার এপিথেলিয়াম যেখানে থাকবে সেখানেই মনে করবে কিছু সিক্রেশন হবে। নিচের লেখা মুসরাবি দেখা যাচ্ছে, দেখা যদি না যায় আমাকে জানাবে। যেখানে আমাদের কলামনার এপিথেলিয়াম থাকবে সেখানে কিছু সিক্রেশন বা ক্ষরণ হবে। দ্যাট মিনস আমরা সে জায়গায় কিছু গ্রন্থি দেখতে পাবো। কলামনার এপিথেলিয়াম প্রধানত আমাদের গ্রন্থিগুলোর যে এপিথেলিয়াম,
আমাদের গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামকে আমরা কলামনার এপিথেলিয়াম বলি, যে আমাদের গ্ল্যান্ডের মধ্যে কলামনার এপিথেলিয়াম থাকে। কলামনার এপিথেলিয়াম যেখানে থাকবে সেটা সিক্রেশনের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? সিক্রেশনের সাথে কলামনার এপিথেলিয়াম জড়িত, যে এরা কিছু সিক্রেশন বা ক্ষরণ করবে। স্কোয়ামাস এপিথেলিয়াম যে জায়গায় পাবা, মনে রাখবে এটা কিছু ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? যে ট্রান্সপোর্টেশনের সাথে তারা জড়িত। যেমন আমাদের যে ফুসফুস রয়েছে, মানবদেহে যে ফুসফুস রয়েছে, ফুসফুসের যে অ্যালভিওলাস, আমাদের যে অ্যালভিওলাস থাকে, সেই অ্যালভিওলার এপিথেলিয়াম কি? অ্যালভিওলার এপিথেলিয়াম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। অ্যালভিওলার এপিথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম। তুমি যদি আমাদের রক্তনালীর কথা চিন্তা করো, ব্লাড ভেসেলের এপিথেলিয়াম কি? স্কোয়ামাস এপিথেলিয়াম। কারণ কি এই ব্লাড ভেসেল এবং হচ্ছে যে অ্যালভিওলাস, এদের মধ্যে কি হবে? ট্রান্সপোর্ট হয় না অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। সো যে জায়গায় ট্রান্সপোর্টেশন হয় সেই জায়গায় আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। বা আমরা বলতে পারি যে যেখানে অ্যাবজর্ব হয় কোনো কিছু, যে যেখানে আমাদের কোনো কিছু শোষণ হয় সেই জায়গায় আমাদের এই ট্রান্সপোর্টেশনটাই জানি। আর কিউবয়েডাল দুইটার মাঝখানে, কিউবয়েডাল যে জায়গায় থাকবে সেখানে ট্রান্সপোর্টেশন হবে, সে জায়গায় সিক্রেশন হবে। কিউবয়েডাল যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাদের কি হবে? সেই জায়গায় আমাদের ট্রান্সপোর্টেশনও হবে, সে জায়গায় আমাদের সিক্রেশনও হবে। দুইটা জিনিসই আমরা দেখতে পাই কিউবয়েডাল এপিথেলিয়ামের ক্ষেত্রে। তো তাইলে দেখো, এটা হচ্ছে আমাদের মেসেন্টেরন। এটা হচ্ছে আমাদের মেসেন্টেরন। এই মেসেন্টেরনের যে অন্ত আবরণ আছে সেগুলো আমরা কি এপিথেলিয়াম জানলাম? আমরা জানলাম। আচ্ছা, আমাকে কেউ কমেন্টে জানাও তো কিউবয়েডাল এপিথেলিয়াম আমাদের কোথায় থাকে? কলামনার এপিথেলিয়াম। এটা কি আমাদের কলামনার এপিথেলিয়াম। এই যে আমাদের কলামনার এপিথেলিয়াম থাকে, খুব ভালো কথা, কলামনার এপিথেলিয়াম থাকে বলে এরা আমাদের কিছু এনজাইম সিক্রেশন করে। আমাদের কিছু এনজাইম সিক্রেশন করে। তোমরা যদি ভুলে না যাও তাইলে তোমরা অবশ্যই মনে রেখেছো যে আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পৌষ্টিক গ্রন্থি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে 3 নম্বরে বা 2 নম্বরে তোমাদের বই অনুসারে লেখা ছিল মেসেন্টেরনের অন্ত আবরণ। কি ছিল? মেসেন্টেরনের অন্ত আবরণ। এই যে মেসেন্টেরনের অন্ত আবরণ মানে ভেতরে এপিথেলিয়াম, মেসেন্টেরনের অন্ত আবরণে কলামনার এপিথেলিয়াম থাকে, তারা কিছু এনজাইম ক্ষরণ করে। তাহলে আমাদের কথা যা বলেছি, কথা অনুযায়ী আমরা সঠিক বলেছি যে মেসেন্টেরনের অন্ত আবরণে কলামনার এপিথেলিয়াম থাকে। কলামনার এপিথেলিয়াম আমাদের কিছু এনজাইম সিক্রেশন করে। সো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে, ঘাসফড়িংয়ের ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে তাহলে আমাদের মেসেন্টেরন চলে আসছে। ইয়েস, আমাদের হচ্ছে যে রেনাল টিবিউল যে রয়েছে, রেনাল টিবিউলের মধ্যে থাকে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, তারপর হচ্ছে আমাদের কালেক্টিং টিবিউল, কালেক্টিং ডাক্ট সে জায়গায় থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি নেফ্রনের রেনাল টিবিউলের এই এপিথেলিয়াম না বোঝো, কোথায় কোন এপিথেলিয়াম আছে, তুমি জীবনও কোন জায়গায় সিক্রেশন হবে, কোন জায়গায় অ্যাবজর্পশন হবে, এই কনসেপ্ট জীবনও বুঝবে না। ওকে, সো এই হচ্ছে যে আমাদের মেসেন্টেরন। এখন এখানে কিছু মেসেন্টেরন থেকে কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়। কি দেখা যায়? কিছু আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ দেখা যায়। দেখা যায় এখানে ভাঁজ হয়ে এই আমাদের যে আমাদের যে হচ্ছে এপিথেলিয়াম আছে, কলামনার এপিথেলিয়াম আছে, এই কলামনার এপিথেলিয়ামগুলো ভাঁজ হয়ে এগুলা থেকে হচ্ছে যে আমাদের এরকম কিছু আঙ্গুলের মতো প্রবর্ধন দেখা যায়। কিসের মতো? ফিঙ্গার লাইক দেখা যায়। আমাদের এই ফিঙ্গারের আসলে অনেক প্রভাব, ফিঙ্গার লাইক কিছু আবার অভিক্ষেপ দেখা যায় এই এপিথেলিয়াম থেকে। এই যে ফিঙ্গার লাইক যে অভিক্ষেপটা দেখা যায়, এই অভিক্ষেপগুলোকে আমরা কি বলি? এই অভিক্ষেপগুলোকে আমরা বলি ভিলাই বলি। এই যে আঙ্গুলের মতো আবার কিছু অভিক্ষেপ দেখতে পাচ্ছি এদের থেকে আমরা, এই অভিক্ষেপগুলোকে আমরা কি বলি? এই অভিক্ষেপগুলোকে আমরা বলি ভিলাই বলি। এই অভিক্ষেপগুলোকে আমরা কি বলি? এই অভিক্ষেপগুলোকে আমরা বলি ভিলাই বলি। এই অভিক্ষেপগুলোকে আমরা কি বলি? এই অভিক্ষেপগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা ভিলাই বলি। এগুলোকে আমরা কি বলি? ভিলাই। একটা জিনিস মাথায় রাখবা, যে জায়গায় তুমি ভিলাই পেয়েছো, যে জায়গায় তুমি ভিলাই, মাইক্রোভিলাই টান পেয়েছো, মানে ভিলাই কথা আসে কোথাও, তার মানে মনে রাখবা ওই জায়গায় শোষণ হবে। জায়গায় কি হবে? শোষণ হবে। ভিলাইয়ের কাজই হচ্ছে শোষণ করা। ভিলাইয়ের কাজ কি? ভিলাই বা ভিলাসের কাজই হচ্ছে শোষণ করা। সো এই যে আমাদের ভিলাই আছে, তাহলে এই ভিলাইয়ের কাজটা কি হবে? এই ভিলাইয়ের কাজটাই হবে এই পরিপাককৃত খাদ্য শোষণ করা। কি শোষণ করা?
পরিপাককৃত যে খাদ্য সেটা শোষণ করা। তোমরা বলো তো আমাদের যে ভিলাই রয়েছে, মানব দেহে যে ভিলাই আছে, ভিলাইটা কোথায় থাকে? স্মল ইন্টেস্টাইনে থাকে না লার্জ ইন্টেস্টাইনে থাকে? কোথায় থাকে মানব দেহে ভিলাই? তো পরিপাককৃত খাদ্য, নর্মাল খাদ্য কিন্তু সে শোষণ করবে না, পরিপাককৃত খাদ্য শোষণ করা হচ্ছে ভিলাইয়ের কাজ। যে জায়গায় ভিলাই কথাটা পাবা, যে জায়গায় ভিলাই কথা পাবা, যেখানে ভিলাই পাবা, মনে রাখবে সে কী করবে? খাদ্য শোষণ করবে। তার কাজ হচ্ছে খাদ্য শোষণ করা। ভিলাই থাকলে মানে খাদ্য না, মানে শোষণ করা। তো ভিলাই যেখানে আছে সেখানেই সে শোষণ করতে থাকবে, তো করতে থাকবে, তো করতে থাকবে, তো করতে থাকবে। সো এদের এখানেও আমাদের ভিলাস রয়েছে, ভিলাই রয়েছে। সেই ভিলাই কী করবে? এই যে ঘাস ফড়িং যে পরিপাক করবে খাবারটা, সেই পরিপাককৃত খাদ্যটাকে শোষণ করবে। এবং যে জায়গায় ভিলাই থাকবে সেখানে সবচেয়ে বেশি খাদ্য শোষণ হবে। যেখানে ভিলাই থাকবে সেখানে আমাদের সবচেয়ে বেশি খাদ্য শোষণ হবে। সো ক্ষুদ্রান্তে থাকে, কোথায় থাকে বললে? ক্ষুদ্রান্তে থাকে। কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে। আমাদের কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে। তো দেখা যায় আমাদের এই মানব দেহে ভিলাইটা মেইনলি আমাদের ক্ষুদ্রান্তে থাকে। আমাদের ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম এই জায়গাটায় মানব দেহে আমাদের ভিলাই থাকে। সো আমাদের এই মেসেন্টেরন, তাহলে আমাদের মেসেন্টেরনের অন্তঃআবরণ কি? কলামনার এপিথেলিয়াম। এখানে যে ভিলাই রয়েছে, ভিলাই আমাদের কি? পরিপাককৃত খাদ্যটাকে শোষণ করবে। ভিলাইটা কি করবে? পরিপাককৃত খাদ্যটাকে শোষণ করবে। এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের এই মেসেন্টেরনের যদি দুইটা কাজ আমি তোমাকে বলতে বলি, তাহলে তুমি কিন্তু মেসেন্টেরনের দুইটা কাজ এই ছবি থেকে খুব সহজেই বলতে পারছো। মেসেন্টেরনের দুইটা কাজের মধ্যে আমরা জানি যে মেসেন্টেরনের মধ্যে কলামনার এপিথেলিয়াম থাকে, এবং যে জায়গায় কলামনার এপিথেলিয়াম থাকে সে জায়গাগুলো কিছু ক্ষরণের সাথে জড়িত। তো তাহলে তারা কী করবে? এনজাইম ক্ষরণ করবে। তো এনজাইম ক্ষরণ করে, এনজাইমের কাজ কি? আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। কিসে হেল্প করে? খাদ্য পরিপাকে সাহায্য করে। আর এই যে ভিলাইগুলা রয়েছে, যে আঙ্গুলের মতো যে ভিলায়াসগুলা রয়েছে, এদের কাজ কি? খাদ্য শোষণে, পরিপাককৃত যে খাদ্য রয়েছে সেই পরিপাককৃত খাদ্যটা শোষণে তারা হেল্প করে। যে পরিপাককৃত যে খাবারটা রয়েছে সেই খাবারটা যেন শোষণ করে ফেলা হয়, সেই শোষণে তারা হেল্প করে। ঠিক আছে? মানে স্টুডেন্ট সংখ্যা মানে মোস্ট প্রবাবলি দুপুর, তো এই জন্য হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট ঘুমের সাথে জড়িত। ব্যাপারটা হচ্ছে যে আমিও কালকে রাতে আমার ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে, শুয়েছি, ঘুম আসে নেই। সো আমিও কালকে রাতে দেখা যায় 2-2.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। রাতে 2-2.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। সকালবেলা 8টা থেকে মেডিকেল ব্যাচের ক্লাস ছিল, 8টা থেকে 10:30 পর্যন্ত ওদের ক্লাস নিয়েছি। 10টা থেকে মানে 10:30 থেকে 1:30টা পর্যন্ত আমার নিজের মেডিকেলের ক্লাস ছিল। নিজের মেডিকেলে জুমে ক্লাস ছিল, ক্লাস করছিলাম। ক্লাস শেষ হয়েছে 2টা বাজে। 2টা বাজে ক্লাস করার পর তোমাদের অনেকের মেসেজ, ফোন, নানা কোর্সে ভর্তি হওয়ার তথ্য এগুলা দিতে দিতে কথা বলতে বলতে 3টা বেজে গেছে। 3টা বাজার পর হচ্ছে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা। আমি হচ্ছে যে বাম দিয়ে, নিক্স দিয়ে হচ্ছে যে 20 মিনিট চোখ বন্ধ করেছিলাম। মাথা ব্যথা কিছুটা কমেছে। ক্লাস নেওয়ার জন্য কফি খেয়েছি, চা খেয়ে মুখের চোখে পানি দিয়ে কোনো মতে আমি ক্লাস নিতে এসেছি। যে না, তোমাদের প্রমিস করেছি 4টা বাজে ক্লাস নিব, যেন ক্লাসটা নিতে পারি। দেখা যায় যে আমারও খারাপ লাগছিল, আমারও মানে হচ্ছে এই টাইমটায় শরীর যে খুব বেশি ভালো ছিল যে না, তাও আমি ক্লাস নিয়েছি, কারণ আমি প্রমিস করেছি। লাস্ট একবার ক্লাস নিতে পাইনি, দ্যাটস ওয়াই। এখন তোমরা প্রেজেন্ট না থাকবা কি না থাকবা সেটা মানে, এখন লাইভে 66 প্রেজেন্ট রয়েছে। 66 স্টুডেন্ট আমার জুলজি ব্যাচের ক্লাসে, মানে আমার জুলজি ব্যাচে আল্লাহর রহমতে টিল নাও 180 স্টুডেন্ট ইনরোল করেছে। তো দেখা যায় ওইখানে ক্লাস নিলে নর্মালি আমাদের 100+ বা 90 to 90 স্টুডেন্ট সবসময় প্রেজেন্ট থাকে। সে যাই হোক, তো স্টুডেন্টরা মানে রেকর্ডেড ক্লাস করতে বেশি পছন্দ করে লাইভ থেকে। মানে আমার ব্যাচেও দেখি যে তারা অনেকে লাইভে উপস্থিত থাকে না, বাট লাইভে তুমি যতটা ভালোভাবে বুঝতে পারবে তুমি রেকর্ডেড ক্লাসে তত ভালোভাবে বুঝবে না। দ্যাটস আমি রেকর্ডেড ক্লাস কখনো সমর্থন করি না। ওকে, আচ্ছা, তো দেখো যে আমাদের এই যে তাহলে 2টা কাজ যদি আমি বলি, তাহলে যে মেসেন্টেরনের কলামনার এপিথেলিয়াম, যেটা কলামনার এপিথেলিয়াম আমাদের কিসের সাথে জড়িত? এনজাইম সিক্রেশনের সাথে জড়িত। তো এনজাইম সিক্রেশন মানে পরিপাকের সাথে জড়িত। আর এই যে ভিলাস যে রয়েছে, ভিলাই হচ্ছে আমাদের খাদ্য শোষণের সাথে জড়িত। তাহলে আমাদের মেসেন্টেরনের 2টা কাজ। মেসেন্টেরনের কয়টা কাজ? 2টা কাজ। একটা হচ্ছে খাদ্য পরিপাকে হেল্প করে, আর একটা হচ্ছে খাদ্য শোষণ করতে হেল্প করে। আর এই মেসেন্টেরনের সাথে আরেকটা কথা আমাদের যাবে, সেটা হচ্ছে এই মেসেন্টেরনের শেষ প্রান্ত, যে জায়গায় আমাদের মেসেন্টেরন শেষ হয় সেই জায়গায় আমাদের চারপাশে মালপিজিয়ান নালিকা থাকে। তো আমাদের মেসেন্টেরনের চারপাশে কি থাকে? মেসেন্টেরনের চারপাশে মালপিজিয়ান নালিকা থাকে। মেসেন্টেরনের চারপাশে আমাদের কি থাকে? মালপিজিয়ান নালিকা থাকে। মালপিজিয়ান নালিকা থাকে। দেখা যায় মালপিজিয়ান নালিকাটা কি? মালপিজিয়ান নালিকাটা হচ্ছে
যে এই ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গ। ঘাসফড়িংয়ে দেখা যায় আরও কিছু রেচনের কাজ রয়েছে, বাট প্রধান রেচনাঙ্গ হিসেবে কে কাজ করে? মেসেন্টেরন হচ্ছে যে ওদের প্রধান, মানে মালপিজিয়ান নালিকা বা মালপিজিয়ান টিবিউল যে রয়েছে সেটা ওদের প্রধান রেচনাঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো মেসেন্টেরন থেকে এতটুকু কথা জানলে আমাদের হয়ে যাবে। এগুলো হচ্ছে মেসেন্টেরনের মধ্যে ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার আসো যে আমরা মেসেন্টেরনের পরবর্তী যে, আচ্ছা মেসেন্টেরন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এবার কমেন্টে জানাতে পারো, আমি সেটার উত্তর দিব। ঠিক আছে, এবার আসো আমরা হচ্ছে যে পরবর্তী যে অংশটা রয়েছে তাদের কি রয়েছে, তাদের রয়েছে হচ্ছে প্রক্টোডিয়াম। সেই প্রক্টোডিয়াম নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রক্টোডিয়াম, প্রক্টোডিয়াম বা এটাকে আমরা বলি হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। যে পৌষ্টিক নালীর লাস্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রক্টোডিয়াম। এই পশ্চাৎ পৌষ্টিক নালী বা প্রক্টোডিয়াম, বা এর আরেকটা নাম আমরা বলতে পারি কি গাট বলা যায়, একে হাইন্ড গাট বলা যায়। কি গাট বলে? হাইন্ড গাট। তাহলে আমাদের গাটের কয়টা অংশ? 3টা অংশ, মিড গাট, ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। তোমরা যারা মেডিকেলে চান্স পাবো, ভবিষ্যতে মেডিকেলে পড়বা, তখন তোমাদের এই অ্যাবডোমেন বলতে একটা ভয়াবহ কার্ড রয়েছে মেডিকেলে। যে মেডিকেলে ফার্স্ট ইয়ারে আমরা যে সাবজেক্টটা পড়ি, 3টা সাবজেক্টের মধ্যে একটা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমির মধ্যে আমাদের কার্ড বলতে এক একটা অংশ, যেমন থোরাক্স পড়ায়, হাত পড়ায়, সুপ্রি এক্সট্রিমিটি, ইনফ্রি এক্সট্রিমিটি, এরকম ভাগ ভাগ করে পড়ায়। এর মধ্যে একটা কার্ড আছে ভয়াবহ অ্যাবডোমেন কার্ড। সো অ্যাবডোমেন কার্ডটা হচ্ছে একটা ভয়াবহ জিনিস। সেখানে মানে ভয়াবহ, মানে আমাদের পেটের যত অর্গান আছে সব অর্গান নিয়ে, মানে আমাদের হচ্ছে অ্যাবডোমেন, মানে আমাদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের রেনাল সিস্টেম, আমাদের ইউরোজেনিটাল মানে জেনিটাল সিস্টেম, সব কিছু অ্যাবডোমেন। সেই অ্যাবডোমেনে পড়তে গেলে দেখবো যে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে মানব দেহে, আমরা ডাইজেস্টিভ সিস্টেমকে এরকম গাট হিসেবেই ভাগ করি, ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। এবং যাওয়ার পরই ম্যাডামরা জিজ্ঞাসা করে, বলো তো ফোর গাট কোন জায়গা থেকে কোন জায়গা, মিড গাট কোন জায়গা থেকে কোন জায়গা। আর মেডিকেলের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই যে এই অর্গানগুলো আছে না ভেতরের, এগুলো ধরতে হয়, মানে ভিসেরা ধরা বলি যেগুলা। আর এগুলা এমনভাবে ধরতে হয় তোমার বডিতে যেমন আছে তেমনভাবেই, যে ধরো আমাদের যে লার্জ গাট, এটা এভাবে ধরে থাকতে হবে, মানে মানব দেহে যেভাবে রয়েছে সেইভাবে তোমার ধরতে হবে। এটাকে বলে অ্যানাটমিক্যাল পজিশন, যে আমাদের নর্মাল অ্যানাটমিতে আমাদের যেভাবে উপস্থিত থাকে সেভাবেই তোমার গার্ড ধরতে হবে, অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী গার্ড ধরো। সো এটা হচ্ছে যে মেডিকেলের একটা ব্যাপার, যে অ্যানাটমিক্যাল পজিশনে ধরা লাগে। মাহমুদুল হাসান আকিব, আসরের নামাজের বিরতি চেয়েছে, আমিও নামাজ পড়বো, বাট তোমাদের আর 15 মিনিট পড়াবো, তারপর ছেড়ে দিব। 15 মিনিট পর, মানে আসরে আজান মাত্র দিচ্ছে, জামাতে নামাজ 15 মিনিট পর হয়। সো আমি হচ্ছে 15 মিনিট পরে ছেড়ে দিব। সো এখন হচ্ছে যে আমরা পড়ে নেই, কারণ এখন পড়ছি, পড়ার মাঝখানে যদি ব্রেক দিই তাহলে তো নর্মালি এখন আছে 67 জন, একটু পর 15 মিনিট যদি আমি ব্রেক দিয়ে স্টার্ট করি সেখানে থাকবে 10 জন। আমি নিজেও নামাজ পড়ি, আমি নিজেও নামাজ পড়বো। সো ক্লাস শেষে আমি নামাজ পড়বো, তোমরাও ক্লাস শেষে নামাজ পড়ার। কেউ যদি জামাতে যাওয়ার তাড়া থাকে সে এখন জামাতে। আচ্ছা দেখো তো, আমাদের এই প্রক্টোরিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী বা হাইন্ডগার্ড যে রয়েছে, সেই হাইন্ডগার্ডে আমরা দেখি 3টা-4টা অংশ রয়েছে, এটা আমরা চলে যেতে পারো, বাকি অংশটা রেকর্ডেড করে নিই। আচ্ছা, এখানে প্রশ্ন এসেছে যে মেসেন্টেরন আসলে কি। মেসেন্টেরনটা হচ্ছে যে ঘাসফড়িংয়ের যে 3টা পৌষ্টিক নালীর 3টা অংশ রয়েছে, মধ্য যে পৌষ্টিক নালী, সেই মধ্য পৌষ্টিক নালীকে আমরা মেসেন্টেরন বলি। সেই মধ্য পৌষ্টিক নালীকে আমরা কি বলি? মেসেন্টেরন বলি। আচ্ছা দেখো তো, আমাদের এই প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী বা হাইন্ডগার্ড যে রয়েছে, সেই হাইন্ডগার্ডে আমরা জানি যে 3টা-4টা অংশ রয়েছে। এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি না, যে ইকরির পা, এটা দিয়ে আমরা মনে রেখেছি। ইকরির পা দিয়ে কি আসে? ইদারা কি আসে? ইদারা হচ্ছে ইলিয়াম। কদারা কি আসে? কদারা আসে হচ্ছে কোলন। রদারা কি আসে? রদারা আসে হচ্ছে রেকটাম। আর পদারা কি আসে? পদারা আসে হচ্ছে পায়ু ছিদ্র। পদারা কি আসে? পদারা আসে হচ্ছে পায়ু ছিদ্র।
হাইড্রা কি শেষ হয়ে গেছে? না, আমরা হাইড্রা পড়াইনি মালিহা। আমরা হচ্ছে যে শুধুমাত্র ঘাস ফড়িংয়ের উপর কিছু লাইভ সেশন নিচ্ছি। নর্মালি আমরা গ্রুপে লাইভ সেশন সেভাবে নেই না। ঈদ উপলক্ষে কিছু লাইভ সেশন আমরা চালিয়েছি, আর হচ্ছে যে তোমাদের এই 20,000 মেম্বার উপলক্ষে আমরা কিছু লাইভ সেশন চালাচ্ছি। আচ্ছা, এখানে প্রশ্ন এসেছে হচ্ছে যে পেরিট্রফিক পর্দা, মেসেন্টেরন নিয়ে তো এতক্ষণ কথা বললাম। পেরিট্রফিক পর্দা সম্পর্কে জানতে চাচ্ছ। পেরিট্রফিক পর্দাটা কি? আমাদের এই যে মেসেন্টেরন রয়েছে না, এই যে আমাদের ধরো এটা একটা মেসেন্টেরন, ঠিক আছে, এটা ধরো একটা মেসেন্টেরন। এই মেসেন্টেরনের এই এপিথেলিয়ামগুলো রয়েছে, এই যে এপিথেলিয়ামগুলো রয়েছে, এই মেসেন্টেরনের বাইরের যে আবরণটা থাকে, এই মেসেন্টেরনের বাইরে যে আবরণটা থাকে এইকে আমরা বলি পেরিট্রফিক পর্দা। এই পেরিট্রফিক পর্দাটা আমাদের, এই যে পর্দাটার নাম কি? পর্দাটার নাম হচ্ছে পেরিট্রফিক পর্দা। এই যে পেরিট্রফিক পর্দা রয়েছে, এই পেরিট্রফিক পর্দাটা আমাদের দুইটা জিনিস নিয়ে গঠিত। আরেকটাকে বলি আমরা কাইটিন বলি, আরেকটাকে আমরা বলি প্রোটিন বলি। এই কাইটিন এবং প্রোটিন দ্বারা এই পেরিট্রফিক পর্দাটা গঠিত, ঠিক আছে। সো নর্মালি আমাদের যে পর্দাগুলো থাকে তারা শুধুমাত্র কাইটিন দ্বারা গঠিত থাকে। সো এই পেরিট্রফিক পর্দাটা হচ্ছে যে আমাদের কাইটিন এবং প্রোটিন এই দুইটা জিনিস নিয়ে গঠিত। দেখা যায় কাইটিন এবং প্রোটিন নিয়ে গঠিত। পেরিট্রফিক পর্দাটা আমাদের, পেরিট্রফিক পর্দাটা এই জায়গায় থাকে, এইখানে বাইরে না ভেতরে, এই ভেতরে এখানে এইখানে একটা পর্দা থাকে। এই পর্দাটাকে আমরা কি বলি? পেরিট্রফিক পর্দা বলি। এই পেরিট্রফিক পর্দাটা হচ্ছে আমাদের কাইটিন এবং প্রোটিন দ্বারা গঠিত এই একটা পর্দা। এটা হচ্ছে মেইনলি আমাদের যে ফুড অ্যাবজর্পশন রয়েছে না, এই ফুড অ্যাবজর্পশনের সাথে রিলেটেড, ফুড অ্যাবজর্পশনে আমাদের হেল্প করে। আর হচ্ছে আরেকটা প্রশ্ন কার জানি ছিল, দেখলাম যে কমেন্ট নিচে পড়ে গেছে, প্রশ্নটা আবার একটু করো। আচ্ছা, এবার দেখো আমাদের ইলিয়াম, কোলন, রেকটাম, পায়োছিদ্র এই যে অংশগুলো রয়েছে, এই ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়োছিদ্র এই কয়টা অংশ রয়েছে। ইলিয়ামের ক্ষেত্রে স্ফিংটার মানে হচ্ছে, এই ইলিয়ামের ক্ষেত্রে মনে রাখবো ইলিয়ামটা হচ্ছে আমাদের একটা প্যাচবিহীন অংশ। দেখো স্ফিংটার মানে হচ্ছে এটা একটা দরজার মতো কাজ করে। কিসের মতো একটা কাজ করে? এটা একটা দরজার মতো কাজ করে। যেমন তুমি যদি আমাদের পাকস্থলী নিয়ে পড়ে থাকো, স্টমাক যদি তোমরা কখনো পড়ে থাকো, এই হচ্ছে আমাদের স্টমাক, এ হচ্ছে আমাদের স্টমাক, তাই তো? এটা হচ্ছে আমাদের স্টমাক। এই যে স্টমাক রয়েছে, স্টমাকের এই জায়গায় একটা স্ফিংটার থাকে, এই জায়গায় একটা স্ফিংটার থাকে, এই জায়গায় একটা স্ফিংটার থাকে। স্ফিংটার বলতে বোঝায় পেশি দ্বারা নির্মিত একটা বলয় বা পেশি দ্বারা নির্মিত একটা আবরণ, যে আবরণটার কাজ হচ্ছে খাবারের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করা, কিছুটা কপাটিকার মতো কাজ করে। স্ফিংটার অ্যাক্টস লাইক ভালভ। স্ফিংটার কিসের মতো কাজ করে? ভালভের মতো কাজ করে। যে স্ফিংটারগুলো রয়েছে সেই স্ফিংটারগুলো কার মতো কাজ করে? ভালভের মতো কাজ করে। স্ফিংটার কিসের মতো কাজ করে? স্ফিংটার ভালভের মতো কাজ করে। এবং এগুলো কি দ্বারা তৈরি? পেশি দ্বারা তৈরি হয়। নর্মালি এরা কী হয়? এরা পেশি দ্বারা তৈরি হয়। পেশি দ্বারা তৈরি, ভালভের মতো কাজ করে এবং খাবারের একমুখী প্রবাহটা নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা স্ফিংটার বলি। কিউবয়েডাল এপিথেলিয়াম কিসের সাথে রিলেটেড? কিউবয়েডাল এপিথেলিয়াম সিক্রেশনের সাথে রিলেটেড। যে জায়গায় কোনো কিছু সিক্রেশন বা ক্ষরণ হবে, ধরো কোথাও এনজাইম ক্ষরণ হওয়া লাগবে, কোথাও হরমোন ক্ষরণ হওয়া লাগবে, সেই জায়গায় আমাদের কি থাকবে? সেই জায়গায় আমাদের কিউবয়েডাল, সেই জায়গায় আমাদের কলামনার এপিথেলিয়াম থাকবে। আর কিউবয়েডাল এপিথেলিয়াম যেটা বলা হয় নাই, যে কিউবয়েডাল এপিথেলিয়াম দুইটা কাজই করে আমাদের, তারা সিক্রেশনও করে, তারা আমাদের অ্যাবজর্পশনও করে। এবং কিউবয়েডাল এপিথেলিয়াম রিলেটেড হচ্ছে আমাদের রেনাল সিস্টেমের সাথে। এটা কিসের সাথে রিলেটেড? আমাদের রেনাল
টিবিউলসের সাথে, যে আমাদের রেনাল টিবিউলস যে রয়েছে, যে আমাদের বৃক্কীয় নালিকার সাথে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম রিলেটেড। তো ইলিয়ামের ক্ষেত্রে মনে রাখবা প্রথম কথা যে ইলিয়াম হচ্ছে আমাদের প্যাচবিহীন। ইলিয়ামের কাজ কি? ইলিয়াম হচ্ছে আমাদের প্যাচবিহীন, এবং হচ্ছে যে এই পরীক্ষায় আসে যে প্রোক্টোডিয়ামের প্রথম অংশের নাম কি। দেখো এটা কিন্তু আমরা প্রথম থেকে লাস্টে পড়তেছি, অংশগুলো কিন্তু আমরা কি থেকে পড়ছি, প্রথম থেকে শেষ অংশে আমরা পড়ছি, যে ফার্স্ট টু লাস্ট। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে প্রোক্টোডিয়ামের প্রথম অংশ কি, ইলিয়াম, প্রোক্টোডিয়ামের লাস্ট অংশ কি, পায়োছিদ্র। সিক্রেশন মানে ক্ষরণ, সিক্রেশন মানে ক্ষরণ, অ্যাবজর্পশন মানে শোষণ। তো এই ইলিয়ামটা হচ্ছে আমাদের প্যাচবিহীন, এবং ইলিয়ামটাও দেখা যায় মানবদেহের কথা যদি চিন্তা করো, আমাদের ক্ষুদ্রান্তের অংশ কি কি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো মানবদেহে কি ইলিয়াম খাদ্য শোষণের সাথে জড়িত ছিল। এই এখানেও যে ইলিয়াম আছে সেই ইলিয়ামও আমাদের খাদ্য শোষণ করে। স্ফিংটার এপিগ্লটিসের মতো না। স্ফিংটার মানে একটা বলয়, স্ফিংটার মানে পেশি নির্মিত একটা আবরণ বা বলয়, যেটি হচ্ছে খাবারের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করে। এপিগ্লটিসের মতো না, এপিগ্লটিসটা খাবারকে যাইতে বাধা দেয়। এপিগ্লটিসের কাজ হচ্ছে, সে হচ্ছে আমাদের এই যে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে, ল্যারিংস রয়েছে, সেই ল্যারিংসে খাবার যেতে বাধা দেয় এপিগ্লটিস। এপিগ্লটিস একটা কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার। এপিগ্লটিসটা আমাদের একটা কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ দ্বারা তৈরি হয়। আর স্ফিংটার টোটালি মাস্কুলার জিনিস, একটা মাস্কুলার ব্যান্ড। স্ফিংটার হচ্ছে আমাদের একটা মাস্কুলার ব্যান্ড। তারপর দেখো আমাদের যে কোলন রয়েছে, তাহলে আমাদের ইলিয়াম প্যাচবিহীন বললাম, কোলন ইলিয়ামের পরবর্তী অংশ, সেও দেখা যায় খাদ্যবস্তুর যে বাকি অংশ রয়েছে তার কাজ হচ্ছে খাদ্য ও পানি শোষণ করা, যে খাবার থাকবে, পানি থাকবে, সেগুলোকে সে শোষণ করবে। রেকটামের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে, যে রেকটামটা দেখতে এরকম হয়, রেকটামটা দেখতে এরকম হয়, এবং রেকটাম থেকে এরকম অংশ বের হয়, 1 2 3 4 5 6। এই জিনিসকে আমরা বলি রেকটাল প্যাপিলা। এই জিনিসকে আমরা কি বলি, এই জিনিসকে আমরা বলি রেকটাল। এই যে আমাদের জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আমরা কি বলি, এই জিনিসগুলোকে আমরা বলি রেকটাল প্যাপিলা। এই জিনিসগুলোকে আমরা কি বলি, রেকটাল প্যাপিলা। তো তোমরা এই গয়না আমাকে বলো তো রেকটাল প্যাপিলা কয়টা থাকে, রেকটাল প্যাপিলা কয়টা রয়েছে এখানে। তো রেকটাম যে রিজনটা রয়েছে, রেকটাম রিজনে মেইনলি মল থাকে। রেকটাম রিজনে কি থাকে, মল থাকে। তো এখন মলের ভেতর যদি অতিরিক্ত পানি থাকে, তাহলে দেখা যায় সেই মলটা আমরা বলি ডায়রিয়া, বলি ডায়রিয়ার মতো হয়ে গেছে, অতিরিক্ত পানি আমাদের হচ্ছে যে ওয়াটারি ফিসেস বা মল হলে। তো এই মলের ভেতর যে অতিরিক্ত পানি রয়েছে, যদি হচ্ছে যে মলের ভেতর আমাদের কিছু খনিজ লবণ থেকে যায়, কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে যায়, সেইগুলোকে শোষণ করা হচ্ছে এই রেকটামের কাজ। ইয়াস, রেকটাল প্যাপিলা আমাদের কয়টা দেখা যাচ্ছে এখানে, ছবির মধ্যে আমরা রেখেছি 6টা। তো রেকটাল প্যাপিলার কাজ হচ্ছে আমাদের এই যে মল থেকে অতিরিক্ত পানি ও খনিজ লবণ শোষণ করা, পানি, খনিজ লবণ ও অ্যামিনো অ্যাসিড শোষণ করা। ঠিক আছে, যে মল থেকে যে আমাদের পানি এবং অতিরিক্ত খনিজ লবণ যা আছে সেগুলোকে শোষণ করবে এই রেকটাল প্যাপিলাগুলা। আর পায়োছিদ্র যে রয়েছে, পায়োছিদ্র বা অ্যানাস যে রয়েছে, এটা দিয়ে আমাদের কি বের হবে, এটা দিয়ে হচ্ছে যে মল ত্যাগ করে। এই জায়গাটা দিয়ে দেখা যায় মলটা দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। 100 ডে বায়োলজি চ্যালেঞ্জ কোনো অধ্যায়ভিত্তিক ব্যাপার না, সেখানে হচ্ছে যে ওইটা আমি ফার্স্টেই বলে নিয়েছিলাম যে আমার দেখা যায় যে যেদিন যেই টপিক্সটা নিয়ে একটু আলোচনা করতে মন চাবে সেটা নিয়ে, মানে এই চ্যালেঞ্জটা জাস্ট আমার নিজের কাছে, যে আমি তোমাদের প্রতিদিন বায়োলজির ব্যাপারে কিছু জানাবো। সো বায়োলজির ইম্পর্টেন্ট টপিক্স, ইন্টারেস্টিং টপিক্স, এমসিকিউ এরকম কিছু জানাবো, অধ্যায়ভিত্তিক কিছু হবে না এখানে। তো মল দেহের বাইরে হচ্ছে নিক্ষিপ্ত হয় এই পায়োছিদ্র বা ইংরেজিটা জানতে হবে অ্যানাস দিয়ে। এবং আমাদের ঘাসফড়িংয়ের যে উদর রয়েছে, ঘাসফড়িংয়ের যে উদর রয়েছে, ঘাসফড়িংয়ের উদর,
বা ঘাসফড়িংয়ের যে অ্যাবডোমিনাল রিজিয়ন রয়েছে, অ্যাবডোমেন, এই উদরের 11টা খণ্ড, কয়টা খণ্ড আছে? 11টা খণ্ড আছে উদরের মধ্যে। এর মধ্যে এই পায়ুছিদ্র বা অ্যানাস যেটা রয়েছে সেটা আমাদের 10ম খণ্ডে থাকে। কোথায় থাকে? এটা হচ্ছে 10ম খণ্ডে থাকে। কোথায় থাকে? 10ম খণ্ডে এই পায়ুছিদ্রটা থাকে। মুবাশশির মাহমুদ ভাইয়া, খতম এক্সাম আর নেবেন না? মুবাশশির মাহমুদ, কালকেই আমাদের খতম এক্সাম 17 হয়েছে, তুমি কি সেই এক্সামে পার্টিসিপেট করেছো? আমাদের এই গ্রুপ থেকে আমরা টিল নাও 60টার মতো এক্সাম অলরেডি কন্ডাক্ট করেছি। তো সবগুলো এক্সামই ফর ফ্রি ছিল, তোমরা তো অনেকেই পার্টিসিপেট করো না, এক্সামে পার্টিসিপেশন অনেক কম। আর 100 ডে বায়োলজি চ্যালেঞ্জ কি মালিহা? এটা হচ্ছে যে বায়োলজি রিলেটেড কিছু আমি কিছু তোমাদের জিনিস পড়াবো এবং তোমাদের কিছু চ্যালেঞ্জ দেবো এটি। ওকে, সো আমাদের এই হচ্ছে আজকের পড়া। আজকে আরও কিছু পড়ানোর ইচ্ছা ছিল, বাট অ্যাটেন্ডেন্স দেখে আর পড়ানোর ইচ্ছা আর নেই। তো এই হচ্ছে আমাদের ঘাসফড়িংয়ের ডাইজেস্টিভ সিস্টেমের ওভারভিউ, ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কথা। আর বাকি যে 4টা লাইভ নেওয়ার কথা ছিল গ্রুপ থেকে, সেই লাইভগুলো হচ্ছে যে আমরা নিব না। আমরা হচ্ছে যে যেহেতু তোমাদের প্রমিস করেছি ঘাসফড়িং আমি শেষ করে দিব, সো বাকি লাইভগুলো লাইভ না নিয়ে আমরা সেগুলো ইউটিউবে ভিডিও দিয়ে দিব। ইউটিউবে হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা ইউটিউবে কভার করে দিব এই মাসের মধ্যে, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আর কারো